আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে শ্রাবণ মাসের শেষ রূপ, অর্থাৎ আজ রাম ঠাকুরের নিরঞ্জনের শোভাযাত্রা। তো আমি এখন সেখানেই যাচ্ছি এবং সেখানকার কি চারিদিকের পরিকাঠামো রয়েছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো। সুতরাং বাকিটা দেখতে থাকো। এবং শুধু রাম ঠাকুর একা যাবেন না, ওনার সাথে সমীচণ্ডী এবং নবনারী, পুরাতন এবং নতুন নবনারী, পুরাতন নতুন নবনারী অর্থাৎ এনারা হলেন রাধা এবং কৃষ্ণ, এবং তাদের সাথে সখীরাও থাকে। তারপর সকলের শেষে যাবেন রামরাজা। সুতরাং কি হবে না হবে অনেক কিছু হবে। এবং আমাদের কাছে এই খবরও এসছে যে শিবপুর এলাকার বিধায়ক শ্রী রুদ্রনীল ঘোষ উনিও উপস্থিত হয়েছেন। চলুন বাকি ব্লগটা দেখতে থাকুন। হাওড়ায় 350 বছরের পুরনো এই রাম ঠাকুর নিরঞ্জনের শোভাযাত্রা হলো হাওড়াবাসীদের কাছে এক ইমোশন। কত দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এটি দেখতে। শুধু হাওড়া থেকেই নয়, আশপাশের অনেক জেলা থেকেও মানুষজন এখানে ভিড় করে। বছরের পর বছর এই শোভাযাত্রা মানুষকে এতটাই আকৃষ্ট করে যে বৃষ্টিকেও বুড়ো আঙুল দেখিয়েও মানুষ চলে এসেছেন এখানে। একটু দূরে তো দেখতেই পাচ্ছেন, প্রচণ্ড বৃষ্টির জন্য ঠাকুরকে অলরেডি প্লাস্টিকে মুড়েই দেওয়া হয়েছে, কিন্তু মানুষ তাতেও একটিবারের দর্শনের আশায় রয়েছেন। এই শোভাযাত্রা যেখান থেকে শুরু হয় সেটি হলো সাঁতরাগাছির মোড়, কারণ রাম ঠাকুর রামরাজা তলায় থাকলেও নবনারী কিন্তু থাকেন বাগসারা এলাকায়। তাই ওনারা এই সাঁতরাগাছির মোড়ে এসেই এই শোভাযাত্রায় যোগ দেন। এই যে আমরা সকলে মিলে যাচ্ছি, এই বৃষ্টি মাথায় নিয়ে যাচ্ছি। দিদিকে তো আপনারা সকলেই চিনেন, হ্যাঁ, এবং আমার এর আগেও অনেক ব্লগেতে দিদি রয়েছে। তো চলো দেখা যাক কি হয়। এবারে নতুন নতুন অনেক কিছু হবে জানা গেছে, দেখতে থাকি। যেতে যেতেই দেখি শিবপুর বিধানসভার বিধায়ক শ্রী রুদ্রনীল ঘোষও উপস্থিত হয়ে গেছেন। একটাই আপনাদের কাছে অনুরোধ, আমাকে কোনো রাজনীতির রঙের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। রাজনীতির রঙকে দূরে সরিয়ে রেখে আমি দক্ষ অভিনেতার ভক্ত অনেক ছোট থেকেই। তখন হয়তো ওনার সঙ্গে এই রাজনৈতিক রঙের কোনো যোগসূত্রই ছিল না। এইখানে আবার রাম ঠাকুরের অনুগামীরা যারা এই নিরঞ্জনের শোভাযাত্রা দেখতে এসেছেন তাদেরকে খুব আন্তরিকভাবে জল, বাতাসা ইত্যাদি খাওয়াচ্ছিলেন। যত সময় গড়াচ্ছে তত যেন মানুষের ঢল বেড়েই চলেছে। এতটাই ভিড় যে আমরা শোভাযাত্রা দেখার জন্য একটি নির্দিষ্ট কোনো জায়গায় এখনো পর্যন্ত খুঁজে উঠতে পারলাম না। এটি হলো সাঁতরাগাছি মোড়ের পরেই কলা বাগানের মুখ, এখান থেকেই শুরু হলো শোভাযাত্রা। এদিকে আবার কিছুই করার নেই, মাতা সমীচণ্ডীর মন্দিরে যে ধর্মরাজ থাকেন তাকে এইভাবেই প্লাস্টিকে মুড়ে নিয়ে যাওয়া হচ্ছিল অসম্ভব বৃষ্টির কারণে। যাই হোক, অবশেষে একটা জায়গা পাওয়া গেছে। এবার আসছে মাতা সমীচণ্ডীর পূজার ঘট। চলুন প্রসেশন দেখতে দেখতে মাতা সমীচণ্ডীর পুজোর কিছু ইতিহাস খুঁজি। আজ সত্যিই কিরকম ভাগ্য দেখুন, সমীচণ্ডী মায়ের মন্দিরে যে অন্যান্য ঠাকুরগুলি থাকে তাদের এমনভাবেই প্লাস্টিকে মুড়ে নিয়ে যাওয়া হচ্ছে যে আমাদের পক্ষে আর দেখাই সম্ভব হচ্ছে না। এখনো পর্যন্ত জানি না মাতা সমীচণ্ডীর দর্শন সত্যিই পাবো কিনা। মায়ের এই মন্দিরটি অবস্থিত হাওড়ার ইছাপুর এলাকায়। কথিত আছে মায়ের এই পুজো শুরু হয় আজ থেকে প্রায় 250 থেকে 400 বছর আগে। চলুন এরপর দারুণ একটা প্রসেশন আসছে, সেটা দেখে নিই, তারপর বাকি ইতিহাসটা আমি বলছি।
ওই তো মায়ের গাড়ি এসে গেছে। এটি মূলত স্থানীয় পাঞ্চাশী ও কৃষকের স্বপ্নে প্রাপ্ত দৈব নির্দেশনায় নিজেদের ফসল ও জীবিকা রক্ষার জন্য সর্বপ্রথম এই প্রথা শুরু করেন। এই অঞ্চলটি মূলত তখন কৃষিজমি ও বাগান ছিল। এই মাতা শমীচণ্ডী কিন্তু চণ্ডী বা দুর্গার প্রচলিত উগ্ররূপের বিপরীতে শান্ত ও সৌম্য দেবী। এই পবিত্র উৎসবটি চৈত্র সপ্তমী বা বাসন্তী পুজোর সময় শুরু হয় এবং 4 মাস ব্যাপী চলতে থাকে। তারপর শ্রাবণ মাসের শেষ রবিবারে নিরঞ্জন যাত্রা। ঐতিহাসিকভাবে এই প্রতিমার উচ্চতা প্রায় 27 ফুট বলেই নথিভুক্ত আছে। দেবী চারিদিক থেকে শিব, ইন্দ্র, ব্রহ্মা, লক্ষ্মী, গণেশ, নারায়ণ এবং ঋষি মেধা সহ অসংখ্য দেবতা দ্বারা পরিবেষ্টিত। আর তাঁর সাথে অসংখ্য মানুষ গঙ্গার দিকে হেঁটে চলেছে। এই নিরঞ্জন যাত্রা নিয়ে মানুষের মনে যে এত বিশ্বাস ভালোবাসা আছে সেটি এইখানে না এলে বোঝাই অসম্ভব। আজকে মারাত্মক বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আজকে প্রচন্ড জ্বালাচ্ছে দিদির কথায়। আমাদের মনে হচ্ছে যে হয়তো সমস্ত ঠাকুর প্লাস্টিকে মুড়েই না আজকে যায়, যেটা খুবই বাজে ব্যাপার একটা। কারণ আমরা সবাই এবং এত মানুষজন এসছে দেখতে, সেখানে যদি প্লাস্টিকে মুড়ে ঠাকুরকে নিয়ে যাওয়া হয় খুবই খারাপ লাগবে। তাই ভগবানের কাছে প্রার্থনা যাতে খুব তাড়াতাড়ি বৃষ্টিটা থেমে যায়। এই বৃষ্টি মাথায় করে নিয়ে বহু লোক অনেক দূর দূর থেকে এসেছেন। তো এবং বৃষ্টিটা এখনো আরও বাড়ছে। রামচন্দ্র আসা অবধি আমাদের কী হবে তো দেখা যাক। এরপর পুরাতন নবনারীর শোভাযাত্রা শুরু হবে। সত্যি কথা বলতে এই বৃষ্টিতে অনেক প্রসেশন কিন্তু দেখাই যায়নি। টোটো করে অনেকে বেরিয়ে গেছিল, কারণ অনেক সরঞ্জাম এই বৃষ্টিতে নষ্ট হয়ে যেতে পারে। এই পুরাতন নবনারীর মন্দিরের পুজো শুরু হয়েছিল আনুমানিক 200 থেকে 350 বছর আগে। এই মন্দিরটি বাকসারা রেলগেট এবং সাতঘরা এলাকার খুব কাছেই অবস্থিত। এই পবিত্র উৎসবটিও বসন্তকালে বুদ্ধ পূর্ণিমার দিন শুরু হয় এবং তারপর 4 মাস ব্যাপী চলতে থাকে। এই নবনারী কথার অর্থ হলো 9 সখী। এই পূজায় ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা 9 জন কুমারী নিয়ে মহাদেব এবং জগদ্ধাত্রীর সঙ্গে উপবিষ্ট থাকেন এবং তাদের সাথেও বজরংবলী, সাবিত্রী সত্যবান, জগন্নাথ, নিমাই প্রত্যেকেই থাকেন। প্রত্যেকের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এবং এনারা চলে গেলেই তারপরেই আসবেন পুরাতন নবনারীর ঠাকুরের গাড়িটি। ততক্ষণ আপনারা এই পুরাতন নবনারী ঠাকুরের প্রসেশনটা দেখতে থাকুন। খুবই দুঃখের সাথে জানাচ্ছি, এখানে যে মিউজিকটা বাজছিল সেটি আমি আপনাদেরকে শোনাতে পারলাম না, কারণ কখন কি কপিরাইট হয়ে যায় বলা তো যায় না, তাই না? তাই আপাতত এই প্রসেশনটা এইভাবেই দেখতে হবে। এবার এসে গেছে পুরাতন নবনারী ঠাকুরের সেই বড় গাড়িটি। এর ইতিহাস তো আমি আগে বলেই দিলাম, এবার দেখে নিন ঠাকুরের মূর্তিটা।
মানে মানুষের মুখ দেখতে পাচ্ছি না, ঠাকুরের মুখ দেখতে পাচ্ছি না, শুধু ছাতা দেখতে পাচ্ছি, ছাতা। এবার শুরু হচ্ছে নতুন নবনারী ঠাকুরের নিরঞ্জনের শোভাযাত্রা। জানেন তো, এই মন্দিরটি আমার বাড়ির খুব কাছেই অবস্থিত। শুনেছি বাবাই শোভাযাত্রায় নাকি আগে যেত, কিন্তু আমি কখনো ছোট থেকে সেটা দেখিনি। এখানেও আমি অরিজিনাল মিউজিকটা দিতে পারলাম না। এই প্রসেশনের এই পার্টটা বেশ দারুণ হলেও এটি আপনাদের মিউজিক ছাড়াই দেখতে হবে। আরও একটা কথা বলি, দেখে মনে হচ্ছে যে এখানে লাইটের পরিমাণ খুবই কম বা অন্ধকার। তার সবথেকে বড় কারণ হলো এই শোভাযাত্রার জন্য সকাল থেকে এই এলাকাগুলোয় কোনো কারেন্ট থাকে না, এবং যতক্ষণ না পর্যন্ত রাম রাজা এই রাস্তা দিয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত এই এলাকায় কোনো কারেন্ট কিন্তু আসবে না। এটি শুধুমাত্র এই বছর বলে নয়, এটি প্রত্যেক বছরই হয়ে থাকে। আমরাও যারা নবনারী তলার চত্বরে থাকি তাদেরও কিন্তু সকালবেলা যখন নবনারী ঠাকুর বের হয় তখন থেকেই কারেন্ট থাকে না। তাই ছোটবেলায় যখন শোভাযাত্রা দেখতে এসে দেখতাম আশপাশের বাড়ির লোকজন কেমন বাড়ির ছাদ থেকে দেখছে, তখন মনে হতো কি ভালোই না এরা রয়েছে, বাড়ি থেকেই এরা সব দেখতে পায়। কিন্তু এখন বুঝি সকাল থেকে এরা কারেন্ট ছাড়া কত কষ্ট করে রয়েছে। এবার এসে গেছে নতুন নবনারী ঠাকুরের বড় গাড়িটি। এই নতুন নবনারীও পুরনো নবনারীর পাশাপাশি এটি শ্রীকৃষ্ণ ও শ্রী রাধা এবং তাদের 9 জন সখীকে নিয়ে গঠিত মিশ্র প্রতিমা শিল্পের এক অনন্য আঞ্চলিক প্রকাশ। এর পাশাপাশি ভারত মাতা, মহাদেব এবং মা জগদ্ধাত্রীর মতো দেবদেবীরাও বিরাজমান। এই নতুন নবনারীর পুজোটি শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন এবং এটিও 4 মাস ব্যাপী চলতে থাকে এবং রাম রাজার সাথে এটিও নিরঞ্জনের শোভাযাত্রায় সম্মিলিত হয়। আমার শরীরটা ভালো লাগছিল না বলে আমি আর ফুচকা খাইনি, তবে বৃষ্টি পড়ুক আর যাই হোক না কেন দিদিকে ফুচকা খাওয়া থেকে আটকানো যাবে না। এবার শুরু হচ্ছে রাম রাজা তলার শোভাযাত্রা। প্রথমে রাম ঠাকুরের সঙ্গে যে দেবদেবীরা থাকেন তারা একে একে যাবেন এবং তারপরেই রাম ঠাকুর আসবেন। চলুন দেখতে থাকুন তাহলে। আরও একটা কথা এখানে বলতে চাই, সেটি খারাপভাবে নেবেন না। শুধুমাত্র পরিবর্তনের হাওয়ার জন্য নয়, রাম ঠাকুরকে নিয়ে এই উন্মাদনা আমাদের হাওড়াবাসীর কাছে চিরপরিচিত। রাম রাজা তলার মানুষদের কাছে ওনার মাহাত্ম্য যে কতখানি সেটি একবার মন্দিরে প্রবেশ করলেই বুঝতে পারবেন। প্রতি বছর লাইটিংয়ের এই বিভিন্ন গেট তো থাকেই এবং তার সাথে নতুন নতুন প্রসেশন দেখা যায়।
রাম ঠাকুরের শোভাযাত্রায় সবার প্রথমেই আসে তাঁরই পরম ভক্ত বজরংবলী। যতই মানুষজন রাম ভক্ত বলে নিজেকে কনসিডার করুক না কেন, এনার মতো পরম ভক্ত আজ অবধি কেউ আসেননি। তাই রাম মন্দিরে অন্যান্য দেবতারা থাকলেও সবার প্রথমে এই বজরংবলী এগিয়ে চলেন। চলুন এই রাম ঠাকুরের শোভাযাত্রা দেখতে দেখতে এই মন্দিরের কিছু ইতিহাস খুঁজে ফেলি। এই রামরাজাতলার মন্দিরটি 250 থেকে 300 বছরের পুরনো। শোনা গেছে রামরাজাতলা এলাকার স্থানীয় জমিদার অযোধ্যারাম চৌধুরী একটি দিব্য স্বপ্ন দেখার পর এর নির্মাণ কাজ শুরু করেন। এখানে রাম সীতার মূর্তিটি 28 ফুট উঁচু এবং এতে ভগবান রামকে ঐতিহ্যবাহী বাঙালি ধাঁচের গোঁফ সহ চিত্রিত করা হয়েছে। এতে শিব ও ব্রহ্মার মতো আরও অনেক দেবতার মূর্তিও রয়েছে। রামরাজাতলার এই রাম ঠাকুরের পুজো শুরু হয় প্রত্যেক বছর রামনবমীর তিথিতে এবং এই শ্রাবণ মাসের শেষ রবিবারেই তার নিরঞ্জন হয়। এই নিরঞ্জনের আগে যে মেলাটি বসে এটি পশ্চিমবঙ্গের এক দীর্ঘতম মেলা হিসেবেই পরিচিত। এবার সেই মহেন্দ্রক্ষণ, যার জন্য আজ এতগুলো মানুষ এখানে একত্রিত হয়েছে। এই বছরের মতো তাদের প্রিয় রাম ঠাকুরকে শেষবারের দেখা। এবার সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত কাটিয়ে বাড়ি ফেরার পালা। ওনার কাছে এই একটাই প্রার্থনা, পৃথিবীকে কলুষমুক্ত করে দাও, প্রত্যেক মানুষ যেন ভালোভাবে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে। রাম ঠাকুর চলে যেতেই এদিকে কারেন্টও এসে গেছে এলাকাগুলোতে। চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। ওদিকে মেলা কিন্তু তখনও ওঠেনি। রাম ঠাকুর চলে যাওয়ার পরেই কিন্তু মানুষজনই মেলা ঘুরতে শুরু করে। আজ আমার ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ব্লগে।